হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত হও সাবস্ক্রিপশন করার মাধ্যমে। গ্রুপ ডি এক্সাম আগামী 23শে ফেব্রুয়ারি 2022-এ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে 14ই ফেব্রুয়ারি থেকে এনটিপিসি সিবিটি 2 এক্সাম শুরু হওয়ার কথা আছে। তাই হাতে আমাদের কিন্তু সময় খুবই অল্প। তাই এর মধ্যে আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়ার জন্য তোমরা টপ 500 জেনারেল সায়েন্স এমসিকিউ এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, কারণ এখানে তোমাদের টপ লেভেল 500 খানা এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য রেডি করিয়ে দেওয়া হচ্ছে। এই ক্লাসটা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেনারেল সায়েন্স নিয়ে চিন্তার অবসান করানোর জন্য কুইক রিভিশন ক্লাস অন জেনারেল সায়েন্স অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 7টার সময়, যেখানে আমাদের এই মুহূর্তে ফিজিক্সের ওপর রিভিশন ক্লাস চলছে। এই ক্লাসটাও কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে পরীক্ষা এবং অন্যান্য সমস্ত ধরনের গভর্নমেন্ট জবের যে পরীক্ষা রয়েছে সেখানের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। এছাড়া তোমাদের এই গ্রুপ ডি এক্সামের জন্য স্পেশালভাবে একটা পিওয়াইকিউ ক্লাস করানো হয়েছিল, যেখানে 2018 সালের পরীক্ষায় আসা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো অ্যান্সার করানোর পাশাপাশি সেই কোশ্চেন রিলেটেড কিছু এক্সপ্লানেশন তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই ক্লাসটা এবার আরও একটা আনবো, যেটার পার্ট 2-তে আসবে। সেখানে কিন্তু আরও বেশ কিছু পিওয়াইকিউ কোশ্চেন তোমাদের জন্য রেডি করিয়ে দেবো। তোমাদের যদি কোনো নোটিফিকেশন পেতে সমস্যা হয় তাহলে বলবো টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমিতে যুক্ত হতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য আপডেট এখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আজকের ক্লাসে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে, যদি এসআই পদ্ধতিতে ভরের একক কেজি হয়, তাহলে কি বলেছে? এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, তবে ওজনের একক কি হবে? তাহলে আমরা জানি ওজন ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকাল টু কি? এম ইন্টু জি। এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে ওজন মানে কি? ওজন মানে হচ্ছে ভার, তাই তো? ভর আর ভার। ওজনের এসআই পদ্ধতিতে যদি তোমরা একক দেখো তাহলে তোমরা সহজেই বলবে এর একক হচ্ছে নিউটন। এই নিউটন মানে কি? নিউটন মানেই হচ্ছে, সেটা হচ্ছে কি, বলের একক। ঠিক, সেটা তো বলের একক নিউটন। এই নিউটন বলের একক। তাহলে আমরা কি জানি? বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে বলের ফর্মুলা। তাহলে ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে পৃথিবী কোনো বস্তুকে যখন টানছে তখন তার উপর যে ত্বরণ কাজ করে সেটা কি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেই পৃথিবীর টানা বলটা যেটা ওজন, সেটা কিসের সঙ্গে সমান? এমজির সঙ্গে সমান। তাহলে এম হচ্ছে ভর। এই ভরের এসআই একক কি? কেজি। জি মানটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ওজনের একক কি পাচ্ছি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন বি। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই রিলেটেড কিন্তু ক্লাস করানো আছে কুইক রিভিশন ক্লাস অন জেনারেল সায়েন্সের মধ্যে। তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি রেচনতন্ত্রের অংশ নয়? তাহলে নিম্নলিখিত যে অঙ্গগুলো রয়েছে এর মধ্যে কোনটি রেচনতন্ত্রের অংশ নয়? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিডনি, এটা আমাদের রেচনতন্ত্রের অংশ। মূত্রথলি রেচনতন্ত্রের অংশ। মূত্রনালী রেচনতন্ত্রের অংশ। তাহলে পড়ে রয়েছে কি? জরায়ু। জরায়ু কি আমাদের রেচনতন্ত্রের অংশ নয়, এটা হচ্ছে প্রজনন তন্ত্রের অংশ। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জরায়ু। এই প্রশ্নটা বলছে, যখন একটি বরফের টুকরোর ওপর চাপ বৃদ্ধি করা হয় তখন সেটির গলনাঙ্ক কি হবে? সেটা আমাদের জানতে চেয়েছে। একটা পরীক্ষা তোমরা নিজেরা বাড়িতে করে দেখতে পারো। দুটো এরকম আইস কিউব নেবে, নিয়ে দুটোকে পরস্পরের দিকে এইভাবে চেপে ধরবে। কিছুক্ষণ ধরার পর ওটাকে ছেড়ে দেবে।
দেখবে দুটো আইস কিউব পরস্পরের সঙ্গে জোড়া লেগে গেছে। তার কারণ আমরা যখন দুদিক থেকে এইভাবে প্রেসার দিচ্ছি তখন কি হয়েছিল, ওই বরফের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল, তার ফলে এর যে গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট সেটা কমে গেছিল, যার ফলে বরফ গলা শুরু করেছিল। এবার যখন আবার চাপ রিলিজ করে দিচ্ছি তখন কি হচ্ছে, যেহেতু চাপ কমে গেলে তখন কি হচ্ছে, এই মেল্টিং পয়েন্টটা আবার বৃদ্ধি পাচ্ছে। সেই কারণের জন্য আবার সেই গলে যাওয়া বরফ আবার জমে যাচ্ছে। তাই আমরা এই পরীক্ষাটা ছোটবেলায় পড়েছিলাম, এটার ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে বরফের টুকরোর উপর চাপ বৃদ্ধি করলে সেটার গলনাঙ্ক হ্রাস পায়। এটাই হচ্ছে সঠিক উত্তর হবে এখানের। এবার দেখে নাও ভিটামিন বি7। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি7 এর রাসায়নিক নাম অপশন এ বায়োটিন। এটা হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম। এখানে আছে ফলিক অ্যাসিড, এটা হচ্ছে ভিটামিন বি9 এর রাসায়নিক নাম। থিয়ামিন, এটা হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। আর রাইবোফ্লাভিন, এটা হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। ভিটামিনের রাসায়নিক নামগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এই রিলেটেড কিন্তু ভিটামিনের ওপর একটা বায়োলজির ক্লাস করানো আছে, তোমরা সেই ক্লাসটাও কিন্তু দেখে নিতে পারো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বৈশিষ্ট্য? তাহলে একটা আদর্শ কৃষ্ণ বস্তু, তার কি বৈশিষ্ট্য রয়েছে? একটা আদর্শ কৃষ্ণ বস্তু সেই বস্তুটা যে বস্তুটা খুব ভালো তাপ শোষণ করতে পারে এবং খুব ভালো তাপ বিকিরণ করতে পারে। তাহলে যে বস্তু খুব ভালো তাপ শোষণ করতে পারবে এবং খুব ভালো তাপ বিকিরণ করতে পারবে তাকেই আমরা বলি আদর্শ কৃষ্ণ বস্তু। তাহলে সেটা হচ্ছে অপশন ডিতে রয়েছে, যে এটি একটি ভালো শোষক এবং ভালো বিকিরণকারী। তাহলে এটাই হবে এটার সঠিক উত্তর। ইংরেজিতে বললে গুড অ্যাবজর্বার অ্যান্ড গুড এমিটার। নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি একটি সরল স্থায়ী কলার উদাহরণ? তাহলে সরল স্থায়ী কলা আমাদের যে অপশন দিয়েছে, দেখো ভাজক কলা দিয়েছে, এটা কি? এটা কিন্তু হচ্ছে একটা সরল কলা, এটা কখনোই জটিল কলা তো নয়ই, এবং এটা হচ্ছে কি প্রাথমিক কলা, এটাকে বলা হয় প্রাথমিক কলা। প্রাথমিক কলা, তাহলে এটা হবে না। জাইলেম, এটা কি? এটা একটা স্থায়ী কলা কিন্তু এটা কি জটিল কলা। ফ্লোয়েম, এটাও একটা জটিল কলা, তাই এগুলো হবে না। তাহলে পড়ে রইল প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি? একটা সরল কলা এবং সেটা কি না স্থায়ী কলা। তাই এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি সুস্থ মানুষের কান শব্দ শুনতে পায় কত হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে শব্দ আমাদের একজন সুস্থ মানুষের কান শুনতে পায়, যেটাকে অডিয়েবল সাউন্ড বলা হয়? সেটা হচ্ছে তোমরা জেনে থাকবে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ আমাদের কান শুনতে পায়। 20 হার্টজের কম শব্দ আমরা শুনতে পাই না, আবার 20,000 হার্টজের বেশি শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। এই রিলেটেড ক্লাস কিন্তু করানো আছে, তোমরা সেই ক্লাসটা সাউন্ডের যে চ্যাপ্টারের ক্লাস করানো আছে সেখান থেকে করে নিতে পারবে। একটি কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? তাহলে কিবোর্ডের ফাংশন কির সংখ্যা কতগুলো? একটা কিবোর্ডের ওপর দিকে দেখবে এইভাবে ফাংশন কিগুলো অবস্থান করে, ঠিক আছে? সেই ফাংশন কির সংখ্যা কত? একদম কিবোর্ডের ওপর দিকে থাকে, টপ পজিশনে থাকে সেই ফাংশন কি, তার সংখ্যা কত? এটা মনে রাখবে অপশন ডি, 12খানা আছে কিবোর্ডের ফাংশন কি। মায়োপিয়া, এটা একটা চোখের রোগ, জেনে থাকবে মায়োপিয়া। এই রিলেটেড ক্লাসও করানো আছে, অবশ্যই দেখে নেবে লাইট চ্যাপ্টারের মধ্যে। এই মায়োপিয়া, এই রোগে আক্রান্ত ব্যক্তি যা দেখতে পায়, কোনটা দেখতে পায়? মায়োপিয়া হলে পারে বস্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, এটা হচ্ছে মায়োপিয়া। অর্থাৎ দূরের দৃষ্টিটা থাকে না, কাছের দৃষ্টি। মায়োপিয়া মানে নিকট দৃষ্টি, তাই কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। এই রোগের ক্ষেত্রে আমরা কি ধরনের লেন্স ইউজ করি? মনে রাখবে এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু আমরা অবতল লেন্স, নেগেটিভ পাওয়ারের লেন্স ব্যবহার করে থাকি। এই রিলেটেড ডিটেলস ক্লাস কিন্তু লাইটের যে 4 নম্বর যে ক্লাসটা করা হয়েছে অর্থাৎ প্রতিসরণের পার্ট 2, সেই ক্লাসে কিন্তু এই চোখের রোগ সম্বন্ধে এবং তার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করতে হয় ডিটেলসে দেওয়া আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত পরিবহন করে? তাহলে এখানে মনে রাখবে হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত পরিবহন করে
ফুসফুসীয় ধমনী, যেটা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে কোথায় যায়? ফুসফুসে যায়। সেই ফুসফুসীয় ধমনী কিন্তু এই দূষিত রক্ত পরিবহন করে। আর ফুসফুসীয় শিরা, মহাধমনী এরা প্রত্যেকেই কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি রোধ সর্বাপেক্ষা কম? তাহলে রোধ যদি সর্বাপেক্ষা কম হয় তার অর্থ হলো কি? তার পরিবাহিতা বেশি। পরিবাহিতা বেশি, তাই তো? গতকালকে যে ক্লাসটা করা হয়েছে ইলেকট্রিক্সের ওপর, সেখানে হচ্ছে পরিবাহিতাঙ্ক এই জাতীয় বিষয় পড়ানো হয়েছে। এখান থেকে তোমরা ভালো করে বুঝে নেবে বিষয়টা। বলা আছে যে রোধের অনন্যককেই কিন্তু আমরা বলে থাকি, সেটাই হচ্ছে পরিবাহিতা বা ক্যাপাসিটেন্স। তাহলে কোনটির ক্যাপাসিটেন্স মানে রোধ সর্বাপেক্ষা কম বা কোনটির পরিবাহিতা সবচাইতে বেশি? তাহলে এখানে ধাতুগুলোর মধ্যে মনে রাখবে রূপোর পরিবাহিতা সবচাইতে বেশি, অর্থাৎ রোধ সবচাইতে কম। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি এক ধরনের ড্যাশ অক্সাইড। তাহলে এটা কি ধরনের অক্সাইড? এটা হচ্ছে এক ধরনের উভধর্মী অক্সাইড। এখানে তোমরা মনে রেখে দেবে ZnO, এটাও কিন্তু এক প্রকার উভধর্মী অক্সাইড। 1 মোল অক্সিজেন গ্যাসে কতগুলি পরমাণু আছে? তাহলে অক্সিজেন গ্যাস মানে O2। তাহলে একটা অক্সিজেন গ্যাস মানে O2, এটাকে কি বলবো? মলিকুল বলবো। এবার একটা অক্সিজেন মলিকুল বা আমরা বলতে পারি অণু কতগুলো পরমাণু রয়েছে? এখানে দেখতে পাচ্ছ দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, অ্যাটম রয়েছে বা পরমাণু। সেটা কটা রয়েছে? দুটো রয়েছে। আমাদের জানতে চেয়েছে কি কতগুলি পরমাণু আছে। তাহলে 1 মোলের মধ্যে কতগুলো আছে? তাহলে 1 মোল অক্সিজেন গ্যাস, তাতে অণুর সংখ্যা কতগুলো হবে? সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি যে 1 মোল পরিমাণ কোনো কিছুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু কি থাকে না বলো? অণু থাকে বা পরমাণু থাকে। তাহলে 1 মোল O2 গ্যাসের মধ্যে তাহলে কতগুলো পরমাণু থাকবে? সেটা 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? এটা পাবো অপশন বি, 12.044 ইন্টু 10⁻23। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বোঝাতে পেরেছি তোমাদেরকে? একটি অবতল দর্পণ কি ধরনের প্রতিবিম্ব তৈরি করবে যখন সেটিকে ফোকাসে রাখা হবে? বলো এক্ষেত্রে কি হবে? এখানে একটু ভুল হয়ে গেছে, এটা অবতল দর্পণ হবে না, এটা অবতল দর্পণের পরিবর্তে হবে অবতল লেন্স। এটা অবতল লেন্স হবে, দর্পণ নয়। তাহলে একটা অবতল লেন্স কি ধরনের প্রতিবিম্ব তৈরি করবে যখন বস্তুটিকে ফোকাসে রাখা হবে? তাহলে সেটা কি হবে? সৎবিম্ব না অসৎবিম্ব? এটা জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে অবতল লেন্স কি ধরনের প্রতিবিম্ব গঠন করবে? সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব গঠন করবে, অর্থাৎ ভার্চুয়াল প্রতিবিম্ব গঠন করবে, যেটাকে কিনা আমরা পর্দায় ধরতে পারি না। এটাই হচ্ছে অসৎ বিম্ব। আর এই অসৎ বিম্বটাই তৈরি করবে অবতল লেন্স। কখন না যখন বস্তুকে ফোকাসে রাখা হবে। এখানে এক কথায় তোমরা মনে রাখবে যে অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব সবটাই কিন্তু অসৎ প্রতিবিম্ব হবে। একটি বস্তু সময় সাপেক্ষে সরণ পরিবর্তনকে কি বলা হয়? তাহলে বস্তুর সময় সাপেক্ষে সরণ পরিবর্তনকে কি বলে? বস্তুর সময় সাপেক্ষে সরণ পরিবর্তনকে বলা হয় বেগ। আর যদি বলতো সময় সাপেক্ষে বস্তুর দূরত্ব পরিবর্তনকে কি বলা হয়? দ্রুতি। সময় সাপেক্ষে বেগ পরিবর্তনকে বলা হয় ত্বরণ। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এই রিলেটেড ক্লাসও কিন্তু করানো আছে, তোমরা খুঁজে দেখে নিও প্লেলিস্ট থেকে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার এর অর্থ কি? তাহলে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, যেটা গত মঙ্গলবারে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে পড়ানো হয়েছে। তো অ্যাম্পিয়ারটা আসছে কি তড়িৎ প্রবাহ আই। আই মানে কি?
প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ। কোনো একটি তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত সংখ্যক আধান পরিবাহিত হয় তাকে বলা হয়ে থাকে কিনা তড়িৎ প্রবাহ। তাহলে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম্ব, 1 কুলম্ব আধান যদি 1 সেকেন্ডে প্রবাহিত হলে সেটাকেই আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখে নাও, প্রতি সেকেন্ডে প্রবাহিত 1 কুলম্ব আধানের পরিমাণ, এটা হবে অপশন বি, সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে আমাদের। বলছে এস্টার তৈরি হয় ড্যাশ এবং ড্যাশের রাসায়নিক বিক্রিয়ার ফলে। তাহলে একটা এস্টার তৈরি হয় কিসের সঙ্গে কিসের বিক্রিয়ার ফলে? তোমরা মনে রাখবে এক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু এস্টার তৈরি হয়। এটি একটি জৈব যৌগ। এখানে একটা জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে পারে কিন্তু এস্টার তৈরি হয়। নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি থেকে টেস্টোস্টেরন নামক হরমোন খরিত হয়? তাহলে টেস্টোস্টেরন নামক হরমোন এটা কোথা থেকে খরিত হয়? এটা পুরুষ দেহে শুক্রাশয়ের অবস্থিত লেডিগের অন্তঃকোষ থেকে কিন্তু এই টেস্টোস্টেরন নামক হরমোন খরিত হয়। অপশন বি সঠিক উত্তর। বিশুদ্ধ গ্রাফাইটের মধ্যে উপস্থিত কার্বনের পরিমাণ। তাহলে বিশুদ্ধ গ্রাফাইটের মধ্যে উপস্থিত কার্বনের পরিমাণ কত? এখানে জেনে রাখবে এটা হচ্ছে কার্বনেরই বহুরূপতার একটা রূপ, অর্থাৎ এর মধ্যে কার্বন 100%ই থাকবে। তাই অপশন ডি এটা হচ্ছে সঠিক উত্তর হবে। এখানে তোমরা আরো একটা জিনিস মনে রাখবে, কার্বনের যে রূপভেদগুলো রয়েছে তার মধ্যে একমাত্র গ্রাফাইট হচ্ছে একটা রূপভেদ যে কিন্তু তড়িৎ পরিবহন করে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অধাতুগুলির মধ্যে একমাত্র গ্রাফাইটই সে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। প্রোটিস্টা পর্বের প্রাণীদের গমন অঙ্গের নাম কি? তাহলে প্রোটিস্টা পর্বের যে প্রাণী রয়েছে তাদের গমন অঙ্গের নাম হচ্ছে অপশন সি ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলার সাহায্যে প্রোটিস্টা পর্বের প্রাণীরা কিন্তু তারা চলাচল করতে পারে, এটাই হচ্ছে তাদের গমন অঙ্গের নাম। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো ক্লাস সম্বন্ধে কোনো সাজেশনস থাকে বা কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব এবং আর কি ধরনের ক্লাস করালে তোমাদের ভালো হবে, উপকার হবে সেটাও তোমরা কমেন্টে জানিও। আমি সেই ধরনের ক্লাস কিন্তু করানোর চেষ্টা করব। তোমাদের মতামত একটা ভালো ক্লাস করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমি কিভাবে ক্লাস করাবো সেটা বড় কথা না, বড় কথা তোমাদের মতামতটাও কিন্তু আমার কাছে প্রচন্ড পরিমাণে জরুরি। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কন্টিনিউ আমাদের সঙ্গে থাকো, আমাদের ক্লাসগুলো করতে থাকো। সবাইকে ধন্যবাদ।